ওয়েলকাম ইউ অল ওয়ান্স এগেইন। সেটি হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সি ট্রান্সলেশন ট্রানজেকশনের ব্যাপারে কথা বলেছিলাম। আজকে আমরা ফরেন কারেন্সি ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। তো আপনাদের নিশ্চয়ই এই উদাহরণটা মনে আছে, একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম। আমি জাস্ট রিক্যাপ করি আগের দিন রিক্যাপ করলে আই হোপ যে আপনাদের জিনিসটা মনে পড়ে যাবে আর ভালোভাবে। সেটি হচ্ছে এই জার্নাল এন্ট্রিটার আগের কথা মনে আসে নিশ্চয়ই, যে একটা কোম্পানি লাইক আওয়ার কোম্পানি, মোস্ট অফ দ্য কোম্পানি সেম ভাবেই ট্রিট করে। তারা সারা বছর বিভিন্ন সময় ইম্পোর্ট এবং এক্সপোর্ট করে, এবং এই ইম্পোর্ট এবং স্পেশালি ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের দেশের মোস্ট অফ দ্য কোম্পানি আমরা প্র্যাকটিক্যালি দেখে থাকি যে ইম্পোর্ট করলে যেটা হয় সেটি হচ্ছে যে আমাদের এই এন্ট্রিগুলো আমাদের দিতে হয়। কারণ আমরা দেখা যায় যখন ইম্পোর্ট করি তখন হচ্ছে ডলারের রেট একরকম থাকে, এবং আমরা যখন ইউপাস লোন ইউজ করি, স্পেশালি ইউপাসটা হলে এই ঘটনাটা বেশি ঘটে, যখন আমাদের এই পেমেন্ট ডিউ হয়, সেই পেমেন্ট ডিউ এর সময় এসে দেখা যায় যে আমাদের মোস্টলি করতে হয়। তখন আবার একটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। কেন অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়? বিকজ অ্যাডজাস্টমেন্টের, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে। আমাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, সেটাই, আমি সরি। পোস্ট ডিসেবল টু পার্টিসিপেট স্ক্রিন শেয়ার। শামিম স্যার, আমি পারমিশন দিয়ে দিচ্ছি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। শামিম, নতুন করে রেকর্ডিং শুরু করা যায় কিনা? আগেরটা দরকার নেই। স্যার কেটে দিয়ে স্যার ঠিক করতেছি, অসুবিধা ঠিক করা দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, এখন পারবেন স্যার। এখন স্যার আপনাকে হোস্ট করে দিয়েছি এখন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এবার ঠিক আছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ শামিম। জি, তো আমরা যেমনটি বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের গত সেশনে আমরা দেখেছিলাম যে আমাদের স্পেশালি আমরা ফরেন কারেন্সি ট্রান্সলেশন ট্রানজেকশন এই নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা এই এক্সাম্পলটা দেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, যে আমরা একটা এন্টিটি, সেটি হচ্ছে এন্টিটি পারচেজ গুডস ফ্রম ইউএস সাপ্লায়ার এবং 100 ইউএসডি 1st of January 2018, এবং তখন দেখা যাচ্ছে যে ডলারের রেট ছিল $1 সমান 60 আরএস রুপি। তো আমি বলেছিলাম যে এরপরে এক্সাম্পল গুলো আমরা চেষ্টা করবো যে ভিডিটি রাখার জন্য, কোন একটা এক্সাম্পল দিয়ে নেওয়ার কারণে এটা আরএস ছিল এনিওয়ে। তো তারপরে দেখা যাচ্ছিল যে এই ইন্ডিয়ান কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিং হচ্ছে 31st March 2018। সেই সময় রেটটা হয়েছিল $1 সমান হচ্ছে কত? আমরা দেখেছিলাম $1 সমান হচ্ছে 61। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি এই ডেটে আমার পেমেন্ট সেটেলমেন্ট হতো, আমাকে প্রতি ডলার প্রতি $1 বেশি দিতে হতো। এটা তো বোঝা গেছিল, মানে আপনাদের মনে আছে নিশ্চয়ই। তারপরে আমরা দেখেছিলাম যে এটি তো ব্যালেন্স শিট ডেট, এরপরে ডিউ ডেট পেমেন্ট ছিল, পেমেন্ট ডিউ ডেট ছিল তো 30th April 2018। তখন হচ্ছে $1 সমান 62 ইন্ডিয়ান রুপি হয়ে গেছিল। তার মানে হচ্ছে যে আপনার আলটিমেটলি আপনার ব্যালেন্স শিট ডেটে আপনার $1 করে 1 রুপি করে লস রিকভার করছিলাম, আমরা লস বুক করছিলাম, এবং ফাইনাল পেমেন্টের সময় আরো 1 রুপি করে হয়েছে। সো আমরা এন্ট্রিটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এন্ট্রিটা এরকম ছিল যে আমাদের পারচেজ যখন করেছে, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্রেডিটর একই কথা, 6000 রুপি, দ্যাট ইজ $1 ইকুয়াল টু 60 রুপি হলে আপনার 100 জন্য 6000। আর ব্যালেন্স শিট ডেট অর্থাৎ 31st March 2018, সেখানে এসে আমরা ফরেন কারেন্সি লস বুক করেছি 100 রুপি, এবং যেহেতু পেমেন্ট আমাদের বেড়ে গেছে, আমাদের যে ভেন্ডর, আমাদের সাপ্লায়ার, তাকে আরো 100 রুপি বেশি পেমেন্ট করতে হবে ডিউ টু দ্য ফ্লাকচুয়েশন অফ ফরেন কারেন্সি, যে কারণে আরো $100 আমরা ক্রেডিট করেছি, সাপ্লায়ার অ্যাকাউন্টে ক্রেডিট করেছি। এরপরে একটা অ্যাডজাস্টিং ক্লোজিং এন্ট্রি আছে, এটা আসলে এই 31st এটাও না দিলে চলতো, এটা এই অঙ্কের জন্য অতটা রিলেভেন্ট না। বাট এই যে 30 এপ্রিল 2018-তে তখন আমরা দেখেছি যে $1 ইকুয়াল টু 62 আপনার রুপি হয়ে গেছে।
তার মানে হচ্ছে আরো 100 বুক লস বুক করতে হয়েছে, তখনও সেম আগের এন্ট্রির মতোই ফরেন এক্সচেঞ্জ লস হচ্ছে 100 আর ক্রেডিটর অথবা পেয়েবল হচ্ছে 100। সো টোটাল আমি যখন পেমেন্ট করছি তখন আমার প্রথম এন্ট্রিতে দেখেন পারচেজ, আমি যদি নগদে কিনতাম তাহলে আমাদের প্রথম এন্ট্রিতে কি হতো, পারচেজ ডেবিট ক্যাশ বা ব্যাংক ক্রেডিট 6000। বাট সেটি আবার কারোর মধ্যে সাউন্ড অন করা আছে, একটু কাইন্ডলি অফ করে ফেলেন, শব্দ ক্রিয়েট করছে। তালহারটা অন আছে, তালহার একটু কাইন্ডলি অফ করে দেন, তাহলে সাউন্ডটা একটু মিউট করে দেন। থ্যাংক ইউ তাহলে। তো যেটা বলছিলাম, আপনার কথা বললে তখন অন করে নেবেন। এনিওয়ে যেটা বলছিলাম যে কিন্তু আমরা ওই সময় অর্থাৎ এটি কি বাকি করার কারণে, বাকিতে পারচেস করার কারণে আমাদের অ্যাকাউন্টিং ইয়ার এন্ডিং এ যে 100 রুপি লস চার্জ হয়েছে আর পেমেন্ট সেটেলমেন্টের ডেটে যে আরো 100, অর্থাৎ এখানে দেখেন যে আপনার পেমেন্ট করতে হচ্ছে 6200, মানে 200 হচ্ছে লস। তো এটা আমরা দেখেছিলাম, এটা নিয়ে আর খুব বেশি বলার কিছু নাই। বাট আমরা এই ফরেন কারেন্সি ট্রানজেকশন লেভেলের একটা এক্সাম্পল দেখেছিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তীকালে আমরা দেখবো হচ্ছে আমাদের যেটিকে বলা হচ্ছে যে ফরেন কারেন্সি। এই এক্সাম্পলটা আপনারা দেখে নিন, এটি খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল না, বাট আমি পরবর্তীকালে চলে যাচ্ছি। এখানে আমরা ডিসকাশন করব, সেটি হচ্ছে ফরেন কারেন্সি ট্রান্সলেশন। সো ফরেন কারেন্সি ট্রান্সলেশন করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস আমাদের মাথায় থাকতে হবে। প্রথম হচ্ছে ডিটারমাইন দ্য ফাংশনাল কারেন্সি অফ দ্য ফরেন এন্টিটি। আপনাদের কি মনে আছে যে এই কেউ একজন বলবেন যে ফাংশনাল কারেন্সি মানে কি? যে কারেন্সিতে ট্রানজাকশন হবে, মানে ধরেন বাংলাদেশি কোম্পানি, হ্যাঁ থ্যাংক ইউ, বাংলাদেশি কোম্পানি হলে কথা বলার পর ক্যান্টিটি বন্ধ করে দিন। সালাম চৌধুরী, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে আপনার ও একদম পারফেক্টলি বলেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশি কোনো কোম্পানির ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেস ফাংশনাল কারেন্সি বিডিটি হবে। এখন বাংলাদেশি কোম্পানির ইম্পোর্ট ইউরোপ থেকে হলে আদার দেন ইউকে, তখন এটা হবে হচ্ছে সেনজেনের কারেন্সি যেটা আছে দ্যাট ইজ ইউরো। আবার যদি ইউকে থেকে হয় পাউন্ড হবে, ইউএসএ সহ পৃথিবীর অন্য অন্য জায়গায় ইউএসডি হবে। ইভেন চায়নার সঙ্গে এখন এলসি হয়, সেই এলসিতে কিন্তু আরএমবির মাধ্যমে এলসি ওপেন করা যায়। এটাও আমি জানি না আপনারা জানেন কিনা, খুব রিসেন্টলি কিছু ডেভেলপমেন্ট হয়েছে। এখন কিন্তু ডলারের বাদে, কারণ চায়না থেকে যখন আপনি ইম্পোর্ট করেন তখন একবার ডলার টাকার থেকে ডলার হয়, ডলার থেকে চায়না আরএমবি হয়। সো এই বারবার এক্সচেঞ্জে কিছু লস এবং রিস্ক অফ লস বেড়ে যায়, যে কারণে কিছু কিছু ব্যাংক স্পেশালি মানে এইচএসবিসি ব্যাংক অথবা এসসিবি ব্যাংক, তারা কিন্তু বিশেষ করে এইচএসবিসি এই কাজটা করেছে, তারা সরাসরি আরএমবি তে এখন এলসি করা যায়। এনিওয়ে এটা আমার বলার উদ্দেশ্য না, আপনাদের জাস্ট ফর ইওর জেনারেল নলেজ পারপাস ডিসকাস করলাম। সো ফাংশনাল কারেন্সি আমরা জানি। এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে remeasure the financial statement of the foreign entity into the reporting currency of the parent company. তো আমি উদাহরণ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গত সেশনে আমি যে উদাহরণটা দিয়েছিলাম গত ক্লাসে, যে ধরেন বাংলাদেশি কোনো কোম্পানি যার প্যারেন্ট হচ্ছে ইউএসএ তে, এবং আমি তর্কের খাতিরে উদাহরণ হিসেবে ধরে নিলাম যে বাংলাদেশি একটা কোম্পানি লেটস সে এক্সওয়াইজেড ফার্মা, বাংলাদেশে অনেকগুলো ফার্মার প্যারেন্ট কিন্তু বাইরে, হ্যাঁ। এক্সওয়াইজেড ফার্মার ওনার হচ্ছে ইউএসএ, 100% ওন সাবসিডিয়ারি বাংলাদেশে কোম্পানি ব্যবসা পরিচালনা করে। কিন্তু ওই প্যারেন্ট কোম্পানির লেটস সে আমি গ্ল্যাক্সোস্মিথক্লাইন জিএসকে অথবা যে জিএসকে উদাহরণ দিতে ইজি হবে, জিএসকে যে কোম্পানিটা, সেই কোম্পানিটা লেটস সে ওনার হচ্ছে প্যারেন্ট কোম্পানি ইউএসএ। এখন এই জিএসকে কোম্পানিটা সারা পৃথিবীতে প্রায় 150টা কান্ট্রিতে অপারেশন করে। সো তাদের যখন গ্লোবাল কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়, তখন নিশ্চয়ই কোন দেশের কারেন্সি বিডিটি, কোন দেশ রুপি, কোন দেশ আরএমবি, কোন দেশ ইউরো, কোন দেশ পাউন্ড, কোন দেশ পাউন্ড স্টার্লিং, বিভিন্ন ধরনের আছে। সো নিশ্চয়ই তারা এতগুলো কারেন্সি নিয়ে কখনোই কনসলিডেশন করা বা তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা, গ্রুপের ফাইন্যান্সিয়াল পজিশন বোঝাটা কঠিন। সে কারণেই তারা সমস্ত সাবসিডিয়ারি কোম্পানিগুলোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডলারে কনভার্ট করে তারা কনসলিডেশন করে। সেটি বলা হচ্ছে যে রিমেজার করতে হয় তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ডলারে।
থার্ডটা দেখেন রেকর্ড গেইন অর লস অফ দ্য ট্রান্সলেশন অফ দ্য কারেন্সিস। এটি কেন বলা হচ্ছে? বিকজ আমরা ট্রানজেকশন লেভেলে একটা লস দেখলাম যে আপনি যদি ইম্পোর্ট করে থাকেন $100 এবং সেই $100 $1 যদি $1 ইকুয়াল টু 60 ইন্ডিয়ান কারেন্সি হয়, পরবর্তীকালে 61 হলে এক টাকা করে পার ডলারে লস হয়। এরপরে আবার দেখছেন যখন 62 হয়ে গেছে তখন 2 টাকা করে বা 2 রুপি করে পার ডলারে লস হচ্ছে। সিমিলারলি যখন আপনি ইম্পোর্ট করছেন তখন যদি $1 ইকুয়াল টু 60 হয় এবং পরবর্তীকালে যদি 59 বা 58 হয় তখন আপনার 1 টাকা বা 2 টাকা গেইন হতে পারতো। সো ওটা ছিল ট্রানজেকশনের গেইন অথবা লস। এখন বলছি ট্রান্সলেশনের লস অথবা গেইন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজেকশন এন্ড ট্রান্সলেশন? ট্রানজেকশন হচ্ছে যখন আপনি অপারেশন করছেন, ইম্পোর্ট, এক্সপোর্ট, পেমেন্ট, তখন। আর ট্রান্সলেশন হচ্ছে সরাসরি ব্যালেন্স শিট, সরাসরি ইনকাম স্টেটমেন্টকে কনভার্ট করা ইনটু আদার কারেন্সি, এটাকে ট্রান্সলেশন বলে। কেউ একজন আমাকে বলবেন যে এ পর্যন্ত বোঝা গেছে কিনা? আমি একটু স্লো যাচ্ছি, বাট আমি চাচ্ছি জিনিসটা আপনারা ক্লিয়ারলি বোঝেন। জি স্যার। ক্লিয়ার? কে বলছে কথাটা? তালহা? না, দেলোয়ার স্যার। দেলোয়ার। দেলোয়ার বোঝা গেছে ভাই? স্যার। আচ্ছা, তাই যদি বোঝা যায় তাহলে আমরা পরে আগাচ্ছি। আপনারা একটু ফিডব্যাক দিন মাঝে মাঝে। আচ্ছা স্যার। ঠিক আছে, এখন আসেন যে ট্রান্সলেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে করবেন, কিভাবে হবে। সিম্পল দেখেন স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম আইটেম, মানে ইনকাম আইটেমে কি কি থাকে? রেভিনিউ বা সেলস থাকে, এক্সপেন্স থাকে, গেইন লস থাকে। এগুলোকে আপনি যখন ট্রান্সলেট করবেন তখন অ্যাভারেজ রেট। অ্যাভারেজ রেট কি? একটা উদাহরণ দিই, সেটি হচ্ছে ধরেন আমি এখন আছি 2020 সালে, ধরলাম 19 সালের হিসাব আমরা করছি। 19-এর জানুয়ারি মাসে $1 ইকুয়াল টু যদি 85 হয়, 19-এর বিভিন্ন সময় যদি 86, 87, 84, 83, মানে মোটামুটি 83 থেকে 87-র ভিতরে আপ ডাউন করে বা যে কোনো রেটে আপ ডাউন করে, তখন সারা বছরের মান্থলি হইতে পারে, কোয়ার্টারলি হইতে পারে, $1 ইকুয়াল টু কত রুপি, এটা যোগ করে এভারেজ করাকে বলা হয় হচ্ছে এভারেজ রেট। বোঝা গেছে তো নিশ্চয়ই এটা, না? জি স্যার। তাহলে রেভিনিউ কিন্তু ওভার দ্য পিরিয়ড হয়, সেলস কিন্তু একদিনে হয় না, প্রতিদিনই কিছু কিছু সেল হয়, প্রতিদিনই কিছু কিছু খরচ হয়। যেহেতু ইনকাম স্টেটমেন্ট সারা বছর ধরে হয়েছে, অতএব সারা বছরের এভারেজ রেটটা এখানে অ্যাপ্লিকেবল করার পারমিশন আছে। কিন্তু অ্যাসেট এবং লায়াবিলিটি, অর্থাৎ আপনার ধরেন আপনি অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, স্যালারিজ পেয়েবল, এই জিনিসগুলো তো ব্যালেন্স শিট আইটেম। তখন হয় কি যে এই যে অ্যাসেট লায়াবিলিটি গুলো, এদের রেটটা হয় ক্লোজিং রেট। ক্লোজিং রেট মানে হচ্ছে বছরের শুরুতে যাই থাক না কেন, শেষে $1 ইকুয়াল টু কত বিডিটি, এই ক্লোজিং রেট নিয়ে করাকে বলা হচ্ছে ক্লোজিং রেট। এবার আসেন ইকুইটি। ইকুইটি আপনারা বুঝেন, ইকুইটি কি কি থাকতে পারে? সেটা হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল এবং হচ্ছে রিজার্ভ এবং রিটেন আর্নিংস, এগুলো হচ্ছে শেয়ার ইকুইটি। শেয়ার ইকুইটির ক্ষেত্রে কি হয়? শেয়ার ইকুইটির ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে ট্রান্সলেট অল কাইন্ডস অফ শেয়ারস ইউজিং অ্যাকুইজিশন রেট, ওপেনিং রিটেন আর্নিংস ইউজিং ওপেনিং রেট এন্ড কারেন্ট প্রফিট ইউজিং ক্লোজিং রেট। তার মানে এখানে তিনটা জিনিস। আপনার একটা ইকুইটি স্টেটমেন্ট, ইকুইটির তিনটা পার্ট থাকতে পারে। সেটা হচ্ছে কখন আপনি শেয়ার কিনেছেন অথবা শেয়ার ইস্যু করার সময় আপনি অ্যাকুইজিশন করছেন, তো শেয়ার যখন কিনেছিলেন তখনকার রেটটা হবে শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে। আর রিটেন আর্নিংস হবে হচ্ছে বছরের শুরুর ওপেনিং, আর কারেন্ট ইয়ারের প্রফিটটা হবে ক্লোজিং রেট। এই কথাটা কি কেউ বুঝেননি এমন কেউ আছে? স্যার আর একটু রিপিট করবেন। কি বলছেন? দেলোয়ার? জি স্যার। দেলোয়ার, এখানে আমি বলছি যে ইকুইটি, বুঝছেন? ইকুইটি হচ্ছে, ইকুইটি কম্পোনেন্ট কি কি আমি শুরুতেই বলছি যে শেয়ার ক্যাপিটাল ইকুইটির কম্পোনেন্ট। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে রিটেইনড আর্নিং, মানে আগের বছরগুলোর প্রফিটের যে জমা, এটাকে রিটেইনড আর্নিং বলে, রিটেন আর্নিং। আর একটা হচ্ছে কারেন্ট ইয়ারের প্রফিট। তো তিনটা জিনিস, তিন রেট ইউজ করতে বলা হয়েছে লজিক্যাল কারণে। এটা হচ্ছে লজিক্যাল কেন? দেখেন, আপনি ধরেন 5 বছর আগে আপনি শেয়ার ক্যাপিটাল ইস্যু হয়েছিল, তখনকার যে রেটে আপনি শেয়ার কিনেছিলেন সেই রেটটা হবে ওই অ্যাকুইজিশন রেট, ওই সময়ের রেট।
আর রিটেন আর্নিংস এর যেটা হচ্ছে গত কয়েক বছরের প্রফিট জমে যে অ্যামাউন্টটা আছে রিটেন আর্নিংস, সেই রিটেন ওপেনিং রিটেন আর্নিংস এর কনভার্সন রেট হবে ওপেনিং রেট। দেখা গেল বছরের শুরুতে $1 ইকুয়াল টু 85 টাকা ছিল, সো 85 টাকা হবে। আর আগের যখন ইকুইটি ইস্যু করা ছিল তখন ছিল হচ্ছে $1 ইকুয়াল টু লেটস সে 82 টাকা, এখানে হবে 82। আর কারেন্ট ইয়ারের প্রফিট হবে ক্লোজিং রেট ধরলাম $1 ইকুয়াল টু 86, তাহলে একটা হচ্ছে 82 ফর দ্য শেয়ার ক্যাপিটাল, 85 ফর দ্য রিটেন আর্নিংস এন্ড কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 86। এবার বুঝছেন কিনা? জি স্যার। ওকে, আচ্ছা, এই ফ্লাকচুয়েশনের ফলে যে কিছু কমে যাবে, এটা কি কোথাও অ্যাডজাস্ট করতে হবে নাকি ওভাবেই থাকবে? না লস অ্যাডজাস্টমেন্ট। ওসমান গনি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার ওই কোশ্চেনটা। আপনার রাইট, আমি আপনার অ্যান্সার দিচ্ছি, আপনি মাইকটা অফ করতে পারেন। থ্যাংক ইউ। জি, ওসমান গনি যেটা বলছে ইজ পারফেক্ট। সেটা হচ্ছে যে আসলে ওই ওর অ্যান্সারটা পরের স্লাইডেই আছে। এই দেখেন, আমি ও বলতেই এখানে দেখেন, আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখেন ওসমান গনির কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে ট্রান্সলেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বলা হচ্ছে এক্সচেঞ্জ গেইন অর লস ইফ দেয়ার আর ট্রান্সলেশন অ্যাডজাস্টমেন্ট resulting from the implementation of these rules, record the adjustment in the equity section of the parents company consolidated statement of financial position. ওই জায়গাটাতে আপনি হচ্ছে বেসিক্যালি লসটাকে রিকগনাইজ করবেন, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লস অর গেইন। বোঝা গেছে? ওসমান গনি? জি, মানে এখানে লিখছে রেকর্ড দ্য অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ইকুইটি সেকশন অফ দ্য প্যারেন্টস কোম্পানি। মানে এই অ্যাডজাস্টমেন্ট মানে আমি যেটুকু লস করবো সেটা ইকুইটি সেকশনেই করতে হবে, মানে এটা আর কোথাও আসবে না? না, আপনার ইকুইটি সেকশন আসলে আলটিমেটলি একটা কোম্পানির প্রফিটটা কোথায় যে হিট করে বলেন তো? প্রফিট যদি লস চার্জ করে রিটেন আর্নিংস এ গিয়ে হিট করবে। হ্যাঁ, রিটেন আর্নিংস তো ইকুইটির পার্ট না? দ্যাট মিন্স ইকুইটিতে ইফেক্ট, রাইট, আলটিমেটলি ইকুইটি হিট করে। হ্যাঁ, ওইটাই বলছে আর কি। আমরা আরো আগাই, আমার মনে হয় বুঝে ফেলছেন আপনারা। মানে রিটেন আর্নিংস ইকুইটিতে একটা লস বা গেইন দেখাবো। রাইট, লস বা গেইন হবে। এটা আসলে সিম্পল। আপনার এখানে আপনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে শেয়ার ট্রান্সলেশন গেইন অথবা লস হবে, আর ট্রানজেকশনের লস তো আগে দিয়েছিলাম। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিছু অ্যাসেট থাকে, তার ভিতরে কিছু অ্যাসেট থাকে মনিটারি অ্যাসেট। সো মনিটারি অ্যাসেট কি কি, এটা যদি আপনারা কেউ একজন কি বলতে পারবেন মানে মনিটারি অ্যাসেট কাকে বলা হয়? এটা কি ক্যাশ বা ব্যাংক এগুলো? হ্যাঁ, মনিটারি অ্যাসেট হচ্ছে হাইলি লিকুইড, যে সকল আছে স্যার খুব সহজে এই অর্থে রূপান্তর করা যায় স্যার, এরকম কিছু স্যার। আর লিকুইডিটি যেটা লিকুইড অ্যাসেট যেটা বলে, কারেন্ট অ্যাসেট গুলো, যেমন অ্যাকাউন্ট রিসিভেবল, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ক্যাশ ইকুইভ্যালেন্ট, এফডিআর, হ্যাঁ, এগুলো কি, কারণ কি এটা তো আপনি ইজি লিকুইড। সো আপনারা বুঝে ফেলছেন, আমি আর ফার্দার তাহলে বলার দরকার নেই, ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এরপরের আইটেম কেস দেখেন, এর আইটেম বলছি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওইটা তো বললাম অ্যাকাউন্ট রিসিভেবল, ঠিক আছে, এফডিআর। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল এফডিআর এর কথা বললাম। এরপরে কি বলছি? এরপর বলছি হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এই ইকুইভ্যালেন্ট ক্যাশ ইকুইভ্যালেন্ট কি বোঝা যায়, এটা কেউ বলতে পারবেন? হোয়াট ইজ ক্যাশ ইকুইভ্যালেন্ট? স্যার এগুলো কি শেয়ার সিকিউরিটি এরকম টাইপের কি স্যার? শেয়ার বন্ড থাকলে সেগুলো হতে পারে। বন্ড, তারপরে আচ্ছা, আমরা প্রাইস বন্ড কি না, প্রাইস বন্ড গভর্নমেন্টের প্রাইস বন্ড কি ক্যাটাগরি ফেলা যায়? ক্যাশ ইকুইভ্যালেন্ট প্রাইস বন্ড কি ফেলানো যাবে? জি স্যার, রাইট, এটা ক্যাশ ইকুইভ্যালেন্ট। রাইট, স্যার শেয়ার মানে সঞ্চয়পত্র কি বলবো স্যার? এক্স্যাক্টলি যে এমন কোন জিনিস যেটি আপনি চাইলে, ওই যে দেখবেন কিছু কিছু ডকুমেন্টের গায়ে লেখা থাকে যে চাহিদা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবেন, দেখবেন লেখা আছে প্রাইস বন্ড, তারপরে অন্য মানে আজকে আপনি অলমোস্ট ক্যাশ ধরে নিতে পারেন, মানে ক্যাশ না কিন্তু ক্যাশ ইকুইভ্যালেন্ট। আপনি ব্যাংকে গেলেই, বাংলাদেশ ব্যাংক বা কোনো কমার্শিয়াল ব্যাংকে গেলেই আপনি কনভার্ট করতে পারেন টু ক্যাশ, যেটাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা হয়। এনিওয়ে, আপনারা বুঝে ফেলছেন, আমার মনে হয় ফার্দার ডিসকাশন করার দরকার নেই। অ্যাকাউন্ট রিসিভেবল কি বলা হয় তাহলে? অ্যাকাউন্ট রিসিভেবল অন্য, সেটা শর্ট মানে কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, ওটাকে ক্যাশ ইকুইভ্যালেন্ট না। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কারেন্ট অ্যাসেট, বাট ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্ট অন্য জিনিস। ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে আপনার যে পেটি ক্যাশের যে ক্যাশিয়ার থাকে না আপনাদের অফিসে, জি জি, ওই পেটি ক্যাশ ক্যাশিয়ারের কাছে কি থাকে, ধরেন
সে একটা বাইরে থেকে আপনার এই যে দেলোয়ার কোশ্চেন করছে, দেলোয়ার আর একটু ভালো হচ্ছে কোশ্চেন করায়। সেটা হচ্ছে ধরেন আপনার এমডি সাহেব দেশের বাইরে গেছিল, যাওয়ার সময় কিছু ডলার নিয়ে গেছিল খরচ করার জন্য, হ্যাঁ, খরচ করে এসে আপনার কিছু ডলার, $500 বেঁচে গেছে, এটা আপনার পেটি ক্যাশের লোকের কাছে রেখে দিছে। আর একজন গেছিল, মনে করেন যে ইউরোপে গেছিল, কিছু সেনজেন কারেন্সি অর্থাৎ হচ্ছে ইউরো এনে রাখছে। অথবা আপনাদের চেয়ারম্যান সাহেব কোনো বিয়ের অনুষ্ঠানে যাবে, বলছিল যে আমাকে এই 10,000 টাকার প্রাইস বন্ড কিনে রাখো, আমি নিয়ে যাব। সো উনি আর ফাইনালি প্রোগ্রামে যায়নি, 10,000 টাকাও পেটি ক্যাশে রয়ে গেছে। পেটি ক্যাশের ওই লোক কিন্তু এগুলোকে ক্যাশ হিসেবে ট্রিট করে, যদিও সরাসরি বিডিটি না, কোনোটা ইউএসডি, কোনোটা ইউরোপিয়ান কারেন্সি, কোনোটা প্রাইস বন্ড, এই all are considered cash and cash equivalent, but account receivable is not cash and cash equivalent, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। ক্লিয়ার তাহলে? ক্লিয়ার ইয়ে দিলর? জি স্যার। স্যার একটা কথা, বিনিময় বিল যখন বানানো হয় ওটা কি ক্যাশ ইকুইভ্যালেন্ট বলা যায়? বিনিময় বিল না, এটা ক্যাশ ইকুইভ্যালেন্ট করা যায় না, কারণ আপনার চাহিদা মতো পাওয়া যাবে না, ক্যাশ ইকুইভ্যালেন্টে রাখা ঠিক হবে না, ওটা আলাদা। ওটা স্যার 3 মাসের মধ্যে আমরা তো ওই অর্থ যদি হয় তাহলে রাখতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে কি আপনি কত রেডিলি কনভার্টেবল ইনটু ক্যাশ, এই কনভার্টিবিলিটির উপরেই ধরে নেওয়া হয়, ঠিক আছে? যদি ওভাবে হয় যে আপনি খুব শর্ট পিরিয়ডে আপনি লিকুইড করতে পারেন, তাহলে ইউ ক্যান। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। এগুলো লাগবে, এগুলো আমাদের ওই যে, কারণ কি কোনটা কি রেটে কনভার্ট হবে এটা। আচ্ছা, নন মনিটারি অ্যাসেট, যেমন নন মনিটারি অ্যাসেট কি করে রেফার টু দ্য অ্যাসেট দ্যাট ক্যান নট বি readily converted into fixed amount of money in the immediate short term. The monetary value of such asset fluctuates and changes frequently over time and is liquid in nature. Many intangible asset and non-current asset are non-monetary in nature. যেমন ধরেন আপনি ফার্নিচার ফিক্সচার কিনছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি এই কি বলে, আপনি বিভিন্ন ধরনের অ্যাসেট কেনা আছে, আপনার গাড়ি কেনা আছে, এই অল আর নন মনিটারি অ্যাসেট। দিস ইজ নট মনিটারি অ্যাসেট, দিস ইজ নট ক্যাশ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এবার আসেন হচ্ছে কপিরাইট প্যাটার্ন, এটা আমরা জানা, এটা ইন্টেলেকচুয়াল ইনটেনজিবল অ্যাসেট, এটা আমরা জানি, এটা নিয়ে ফার্দার ডিসকাস করলাম না। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এইখানে এসে দেখেন যে মনিটারি আইটেম এবং নন মনিটারি আইটেমের কি বলছি, মনিটারি অ্যাসেট ভার্সেস non-monetary asset, সেটা হচ্ছে monetary asset are asset that can be rapidly converted into a fixed amount of money, আর non-monetary asset হচ্ছে non-monetary asset are asset that cannot be rapidly converted into fixed amount of money in the immediate short term. আর liquidity বললে, liquidity হচ্ছে liquidity of monetary asset is high, এটা মানে monetary item হচ্ছে highly liquid asset, আর নন মনিটারি অ্যাসেট ইজ নট হাইলি লিকুইড, এটা হচ্ছে ইলিকুইড বলা হয়। আর এখানে বলা হচ্ছে যে টাইপ হচ্ছে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আসলে মনিটারি আইটেমের ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল, ওই যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ওটাও কিন্তু মনিটারি আইটেম, অ্যাকাউন্ট রিসিভেবল মনিটারি আইটেম, নোট রিসিভেবল, তারপর হচ্ছে ওই নোট রিসিভেবল একটু আগে কে যেন বলছিলেন যে প্রমিসারি নোট, ওটাও তো নোট রিসিভেবল একই, ঠিক আছে? তারপরে ওটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট না, কিন্তু মনিটারি আইটেম। তারপরে আছে কি ইনভেন্টরি আর টাইপস অফ মনিটারি অ্যাসেট, যেহেতু আপনি চাইলেই বিক্রি করতে পারেন। কিন্তু নন মনিটারি অ্যাসেট যেমন গুডউইল, কপিরাইট, প্যাটেন্ট, প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, অল টাইপস অফ মনিটারি অ্যাসেট, এটি কিন্তু আসলে নন মনিটারি অ্যাসেট, এটা কিন্তু আসলে মনিটারি অ্যাসেট না। এখানে আমরা লেখার সময় ভুল করছি, টাইপস অফ নন মনিটারি অ্যাসেট, এখানে একটু এই জায়গাটাতে ভুল আছে, এখানে আসলে হবে হচ্ছে এই জায়গাটা নন মনিটারি আইটেম। এনিওয়ে, সো এটা কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। জি স্যার। ওকে, ওই উদাহরণ দিয়ে পুরোটাই বোঝা গেছে, এই এক্সাম্পলটা দিয়ে পুরোটা বোঝা গেছে। এখন দেখেন মেজারমেন্ট অ্যাট রিকগনিশন। আমি কিন্তু এই কথাগুলো বললাম এতক্ষণে একটা কারণেই বললাম, সেটি হচ্ছে কি জন্য বললাম, সেটি হচ্ছে কারণটা হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সি ট্রানজেকশন হয়, অনেক সময় আমি ইম্পোর্ট এক্সপোর্ট করি ফরেন কারেন্সিতে, এবং অনেক সময় অপারেটিং এক্সপেন্স পেমেন্ট হয়, অনেক ধরনের পেমেন্ট রিসিভ করি, ক্যাশ ইনসেন্টিভ পাই, বিভিন্ন ফর্মে। মোট কথা হচ্ছে ট্রানজেকশন করে, ট্রানজেকশন লেভেলে যদি ফরেন কারেন্সির সঙ্গে কোনো রিলেশনশিপ তৈরি হয় সেটাকে আমরা ট্রানজেকশন বলি। আর ট্রান্সলেশন হচ্ছে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটকে সরাসরি এক কারেন্সির থেকে আরেক কারেন্সিতে কনভার্ট করাকে বলা হয় ট্রান্সলেশন।
সো এই ট্রান্সলেশন করতে গেলে এই অ্যাসেট গুলো, এই আইটেম গুলো কি হবে, এই জন্য আমরা আবার সংজ্ঞাটা দেখে নিলাম। এরপরে আমরা বলছি মেজারমেন্ট অ্যাট রিকগনিশন। রিকগনিশন কথা আপনার নিশ্চয়ই মনে আছে, যে কোনো আইএস পড়লে আমি বলেছি যে প্রথম হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে রিকগনিশন ফার্স্ট, যে আসলে এটা অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম, এক্সপেন্স কি, দ্যাট ইজ ইউ শুড রিকগনাইজ ফার্স্ট। রিকগনিশন হয়, তারপরে মেজারমেন্ট হয়, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন হয়, এবং ফাইনালি ডিসক্লোজার হয়। এখানে বলা হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন অফ ফরেন কারেন্সি ট্রানজাকশন shall be recorded by applying the foreign currency amount, the spot exchange rate between the functional currency and the foreign currency at the date of transaction. এই কথা কি বলছে আমি বলবো না, এত ইজি লেখা, কেউ একজন বলে বুঝাই দেন যে কি বলার চেষ্টা করছে এখানে। Anyone? ফাংশনাল কারেন্সিটা কি ফরেন কারেন্সি হতে পারে না? না, এখানে আপনার একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফাংশনাল কারেন্সি ফরেন কারেন্সি হতে পারে, কিন্তু যদি এমন হয় যে ফাংশনাল কারেন্সি ইউএসডি আর আপনার প্যারেন্টের কারেন্সি হচ্ছে ইউএসডি, তাহলে তো আর এই ট্রান্সলেশন ইস্যু নাই। কখন হবে? যখন ফাংশনাল কারেন্সি আর রিপোর্টিং কারেন্সি আলাদা হয়ে যাবে, তখনই না এই ট্রান্সলেশন। কোশ্চেনটা যে করছেন, আমি দেখি নামটা, তালহা বলেন। আমি ওসমান করেছিলাম। ওসমান, আপনি কোশ্চেনটা বুঝছেন? আমি আবার একটু, আপনি ইউ আর রাইট। সেটাই, ফাংশনাল কারেন্সি আর রিপোর্ট কারেন্সি বললে তখন বলতাম যে ঠিক আছে, এটা একটা কনভার্সন দরকার। যখন যদি এমন হয়, ধরেন আপনি ইউএস এর একটা কোম্পানি বাংলাদেশে অপারেশন করে, আবার একটু আমি আগের দিন বলেছি বাট আর একটু ক্লিয়ার করি। ইউএস এর একটা কোম্পানি বাংলাদেশে অপারেশন করে, তার পেমেন্ট, স্যালারি পেমেন্ট হয় ইউএসডি তে, রিসিভ করে ইউএসডি তে, খালি বাংলাদেশে অপারেশন করে, তার ইকুইটি দিছে ইউএসডি লোকজন, মানে ইকুইটি যে আসছে ইউএসডি আসছে, এবং তার প্যারেন্টের কারেন্সিও ইউএসডি। তখন কিন্তু ফাংশনাল কারেন্সি এবং ফরেন কারেন্সি, মানে আপনি যে দেশের যে দেশে আপনি প্যারেন্ট থাকেন সেটাই তো আপনার ফরেন কারেন্সি। দুটো যদি এক হয়, তখন তো আসলে এখানে কোনো কনভার্সনের দরকার নাই, এখানে ট্রান্সলেশনের দরকার নেই, ট্রানজেকশন লেভেলেও কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। কিন্তু যদি আলাদা হয়, ফাংশনাল কারেন্সি যদি বিডিটি বা এক্সওয়াইজেড যে কোনো কিছু হয়, আর ফরেন কারেন্সি যদি আদার দেন দ্যাট বিডিটি অর যে কোনো কিছু হয়, তখন এই জিনিসগুলো হয়। বোঝা গেছে এবার? জি 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 স্যার। আচ্ছা, রেটটা কি হবে? রেটের ব্যাপারটা আমি ওইটা বুঝছি, রেটটা কি ধরবো বলেন তো? স্পট রেট মানে কি বলেন তো? তখন যে রেটটা থাকবে স্যার, ধরেন আজকে আমি আজকের ডেটে, আজকে তারিখ হচ্ছে 5/10/2020, আজকে আমি ধরেন ইন্ডিয়া থেকে পেঁয়াজ ইম্পোর্ট করলাম। তো আজকে যদি আপনার ইউএসডি, আমরা তো আসলে রুপিতে কোনো ইএলসি হয় না, আমার তো করতে হচ্ছে ইয়েতে, কি বলে, ইউএসডি তে। বললাম আজকের যে, তাহলে আমি যদি $1000 প্রোডাক্ট কিনি, আর প্রোডাক্টটা যদি আমার হাতে এসে পৌঁছায়, আর আজকের রেট যদি হয় 86, তাহলে আমি বাংলাদেশি টাকায় বুক করবো 86,000 টাকা। বোঝা গেছে? জি স্যার। আজকের রেটটাই স্পট রেট, এটাই বলার চেষ্টা করছি। এটা সহজ জিনিস, এটা কঠিন কিছু না, কঠিন করে দেখার সুযোগ নেই, ইজি জিনিস। বাট হ্যাঁ, এক্সচেঞ্জ রেটে স্পট একটা বলে, ইউজার একটা বলে, আরটা হচ্ছে কর্পোরেট রেট বলে। তিনটার মধ্যে ওটা অন্য জিনিস, ওটা অন্য জিনিস। সেটা হচ্ছে ব্যাংকগুলো, ওটা আমি অ্যাকাউন্টিং পারপাস না, ব্যাংকে আপনার ওই যখন কর্পোরেট রেট হয় বা ইন্ডিভিজুয়াল রেট আলাদা হয়, কিন্তু আমি সেটা বলছি না, আমি কর্পোরেট রেটের কথাই বলছি। আপনি তো ধরেন, কে কথাটা বলছেন, আমি আবার আপনার নাম ধরেই বলে দিই, বুঝতে সুবিধা হবে। জি, আমি উসমান বলছি। উসমান, ধরেন আপনি, লেটস সে উসমান, আপনার আজকে আপনি আপনার কোন কোম্পানির চাকরি করেন উসমান, বোঝার জন্য আমি আর কি। আমি নোমান গ্রুপে কাজ করি। আচ্ছা, নোমান গ্রুপে, ধরেন নোমান গ্রুপে কোনো কারণে আছে কটন ইম্পোর্ট করছে, তো কটন ইম্পোর্ট করছে লেটস সে এই ইউরোপের কোনো কান্ট্রি থেকে। তো আজকে যদি ইম্পোর্ট করার সময় আজকে সে যদি 1000 ইউরো ইম্পোর্ট করে, তাহলে আজকের রেট যদি হয় 105 টাকা, তাহলে 105 ধরতে হবে, দ্যাট ইজ কল্ড স্পট রেট। আচ্ছা, সেইটা ব্যাংক টু ব্যাংক 5 পয়সা 10 পয়সা ভ্যারি করতে পারে, বাট আপনি যে ব্যাংকে কাজটা করছেন সেই ব্যাংকের ওই রেটটা স্পট রেট। এনিওয়ে, এবার আসেন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। আমি শুরুতে বলছিলাম যে আমরা প্রত্যেকটা আইএসএ সাধারণত প্রথমে রিকগনিশন করি, তারপর মেজারমেন্ট করি, তারপরে প্রেজেন্টেশন, তারপর ডিসক্লোজার।
এখন এই মেজারমেন্টে দুইটা হয়, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট আর একটা সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ইনিশিয়াল মেজারমেন্ট কি, যখন আপনি করছেন তখন, আর সাবসিকুয়েন্টলি আবার রিমেজার করতে হয়। তো বলা হচ্ছে at the end of the reporting period foreign currency monetary item shall be translated using the closing exchange rate। আমি আগেই বলছি, আবারও রিপিট করলাম যে ফরেন কারেন্সি যখন আপনি আপনার ফরেন কারেন্সি মনিটারি আইটেম এটা ক্লোজিং এ হবে, নন মনিটারি আইটেম হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট। যেমন আপনি লেটস সে ল্যান্ড কিনছেন 5 বছর আগে, তো ল্যান্ড কেনার সময় যে রেটটা ছিল ওই হিস্ট্রিক্যাল কস্ট হবে, ঠিক আছে। আর নন মনিটারি আইটেম আদার দেন হচ্ছে নন মনিটারি আইটেম দ্যাট আর মেজার্ড অ্যাট ফেয়ার ভ্যালু ইন এ ফরেন কারেন্সি শ্যাল বি ট্রান্সলেটেড ইউজিং দ্য এক্সচেঞ্জ রেট when the fair value was measured। এখন ধরেন আপনি একটা ল্যান্ড কিনেছিলেন আজ থেকে 10 বছর আগে, তো তখন ছিল $1 ইকুয়াল টু 80 টাকা, কিন্তু ওই ল্যান্ডটাকে আবার রিমেজার করছেন অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 অনুযায়ী ল্যান্ডটাকে রিভ্যালু করছেন। মানে তখন ধরেন কাঠা ছিল 1 লাখ টাকা, আজকে কাঠা হয়ে গেছে লেটস সে 5 লাখ টাকা। আজকে রেটে যদি আপনি এটাকে রিভ্যালু করেন তাহলে আজকে রেটের এক্সচেঞ্জ রেটটা ধরে নিতে হবে। বোঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, আসলে সহজ, আপনি মানে চিন্তা করলেই খুব কঠিন কিছু না কিন্তু। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা আমার মনে হয় যে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা ওই আপনার এই একই আগের এক্সাম্পলের মতো। এটা আমার মনে হয় যে যদি দেখে প্রবলেম মনে হয় পরের দিন ডিসকাশন করব। আজকে আসলে আমি ওই একটু মানে যেহেতু এই ক্লাসটা 2 দিনে টেনেছি, গত সেশনে একটু ঝামেলা ছিল ইন্টারনেটের। আচ্ছা, এবারে আসেন যে এক্সচেঞ্জ ডিফারেন্স। হ্যাঁ, মনিটারি আইটেম therefore can give rise of a exchange difference. IS 21 state that an exchange difference is a difference resulting from the translating a given number of units of one currency into another currency at different exchange rate. Exchange difference are taken into profit loss in the period in which they arise. আচ্ছা, এইটার মুদ্রা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে ধরেন আপনি এখন চলছে হচ্ছে অক্টোবর মাস, ধরলাম আমি জুলাই অথবা আগস্টে আপনি ইম্পোর্ট করেছিলেন। তো ইম্পোর্ট করেছিলেন তখন আপনি পেমেন্টটা করেন নাই, তখন $1 ইকুয়াল টু 80 টাকা 85 টাকা ছিল। আজকে ধরেন জুলাই মাসে ইম্পোর্ট করেছেন আর অক্টোবরে এসে পেমেন্ট করতে হচ্ছে। তো এই পেমেন্ট করার কারণে এখন $1 ইকুয়াল টু 86 যদি হয়ে যায়, তাহলে $1 প্রতি যে 1 টাকা লস হলো, এই 1 টাকা লস এই পিরিয়ডেই চার্জ করতে হবে। কথাটা বোঝা গেছে কিনা? আবার স্যার, স্যার একটু আবার ধরেন, আচ্ছা ধরেন আপনি জুলাই মাসে $1000 প্রোডাক্ট ইউএস থেকে ইম্পোর্ট করছিলেন, মানে ইউএসএ আমেরিকা থেকে $1000 প্রোডাক্ট ইম্পোর্ট করেছিলেন। তো তখনকার আপনার এন্ট্রি ছিল পারচেজ ডেবিট, কারণ তখন হচ্ছে যে 85 টাকার ডলার রেট ছিল, তাহলে পারচেজ ডেবিট 85,000 টাকা, আর ব্যাংক ক্রেডিট ছিল, সরি ব্যাংক না, পেয়াবল। হ্যাঁ, পেয়াবল ছিল, পেয়াবল ক্রেডিট ছিল 85,000 টাকা। তখন আপনি টাকাটা দেন নাই, টাকাটা দিতে হবে, আপনার একটা ডিফার্ড পেমেন্ট ছিল, মানে আপনার সাপ্লাইয়ের সাথে এগ্রিমেন্ট ছিল আমি 3 মাস পরে পেমেন্ট করলে চলবে। সো লেটস সে 3 মাস পরে আপনি পেমেন্ট করতে গেছেন, তখন দেখলেন যে ডলার রেট আর $1 ইকুয়াল টু 85 টাকা নাই, এটা হয়ে গেছে 86 টাকা। তাহলে এখন পেমেন্ট করতে যে 85,000 টাকার জায়গায় পেমেন্ট করতে হবে 86,000 টাকা। এই 1,000 টাকা যে লস হলো, এই লসটাকে বলা হচ্ছে যে ফরেন কারেন্সি ট্রানজেকশন লস। এই এক্সচেঞ্জ, সরি ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লস, এই ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লসের যে 1,000 টাকা লস হলো, সেই 1,000 টাকা লস কারেন্ট পিরিয়ডে আপনাকে লস দেখাইতে হবে। এটা ফিউচার পিরিয়ডে অথবা পাস্ট পিরিয়ডে দেখানো যাবে না। এবার বোঝা গেছে না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে একটা এক্সারসাইজ আছে, এটা আমরা দেখতে পারি চট করে। an entity has a 100% own foreign subsidiary which it carries at the original cost of 2 million, মানে তার শেয়ার ভ্যালু ছিল 2 মিলিয়ন। it sells the subsidiary on March 31st 2010, let's say,
5 মিলিয়ন, 2 মিলিয়নে ইনভেস্ট ছিল, বিক্রি করছে 5 মিলিয়নে। আচ্ছা, at March 31st 2010 the balance of the exchange reserve হচ্ছে কত? 3 লাখ এই ক্রেডিট। আর the functional currency of the entity is dollar, the exchange rate হচ্ছে স্যার এগুলো কিন্তু উপরেরটা কিন্তু ডলার বলছিলাম, উপরে ওই যে $2 মিলিয়ন, আর পরবর্তীকালে এসে আপনার যেটা বললাম এটাকে এই সাইনটাকে বোধহয় ইয়ে বলে, ইউরো বলে। হ্যাঁ, ইউরো, সরি পাউন্ড, এটা পাউন্ড না ইউরো? হ্যাঁ স্যার পাউন্ড মনে হয় স্যার। না, এটা ইউরো, ইউরো 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 কনফার্ম। হ্যাঁ, ইউরো, রাইট, থ্যাংক ইউ এটা ইউরো। তাহলে ইউরো সাইন, তাহলে হচ্ছে 5 মিলিয়ন ইউরো। আচ্ছা, as of 31st 2000 the balance হচ্ছে কত? 3 lakh USD. The functional currency of the entity is dollar and the exchange rate equal to $1 equal to 2 euro, let's say. After the net asset value of the subsidiary at the date of disposal হচ্ছে 2.4 million USD. তাহলে দেখেন শুরুতে ছিল 2 মিলিয়ন, এখন হয়ে গেছে 2.4 মিলিয়ন। এনিওয়ে, discuss the treatment of the disposal of the foreign subsidiary. একটা ফরেন সাবসিডি কিনেছিল, ফরেন সাবসিডি বিক্রি করছে, এর ভিতরে লাভ লস তো হয়েছেই, সঙ্গে সঙ্গে ফরেন কারেন্সি আবার ফ্ল্যাকচুয়েট হয়েছে। সো এখন এসে বলতেছে যে এটা ডিসপোজালের সময় আপনার এন্ট্রিটা আপনাকে দিতে বলা হলো, ঠিক আছে? তাহলে এখানে দেখেন the subsidiary sold, কত টাকায় সোল্ড করা হয়েছে? আপনার হচ্ছে লেটস সে 5 মিলিয়ন ইউরো। তাহলে $1 ইকুয়াল টু যদি 2 ইউরো হয়, তাহলে বিক্রি হয়েছে কত ডলারে? 2.5 মিলিয়নে। এটা বোঝা গেছে কিনা? স্যার আচ্ছা, তাহলে প্যারেন্টের ভ্যালু ছিল কত? 2 মিলিয়ন, মানে সরি, তার ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল 2 মিলিয়ন ইউএসডি। এখন বিক্রি করার সময় তার হচ্ছে 2.5 মিলিয়ন, তাহলে হচ্ছে যে 0.5 মিলিয়ন হচ্ছে তার কি হয়েছে? গেইন হয়েছে। in the group of financial statement, the cumulative exchange gain will have to be shown in the profit or loss together with the gain on disposal. The gain on disposal হচ্ছে কত? gain on disposal, এখন ওটা গেল কিন্তু হচ্ছে যে আপনার ইয়ে হলো কি বলে, আপনার ওইখানে হলো কি, আমি ইয়ে বের করলাম, আপনার হচ্ছে যে ডিসপোজালের বের করলাম, আর পরবর্তীকালে আরেকটা ভ্যালু দেয়া আছে, সেটা হচ্ছে আপনার ওই একটা গেল হচ্ছে যে সরাসরি কত টাকায় কেনা ছিল, কত টাকায় বেচলেন, এটা আপনার হচ্ছে ট্রানজেকশনের গেইন। আর ফরেন কারেন্সির কারণে আবার কিন্তু গেইন লস হয়েছে। কেন গেইন লস হয়েছে আপনার নিশ্চয়ই উদাহরণটা মনে আছে, এখানে বলা আছে যে হচ্ছে যেটা 2.5 মিলিয়ন ছিল ওইটা আপনার সাবসিডিয়ারি, দ্য নেট অ্যাসেট ভ্যালু অফ দ্য সাবসিডিয়ারি এট দ্য ডেট অফ ডিসপোজাল ছিল 2.4 মিলিয়ন, বাট আমরা ওখানে বের করছিলাম কত ইউএসডি? আমরা 2.5 মিলিয়ন বের করছিলাম। সেই 2.5 মিলিয়ন এবং 2.4 মিলিয়নের যে গ্যাপটা, সেই 1 লাখ ইউএসডি, which is the difference between the sale proceed and the net asset value of the subsidiary. To this is added to the cumulative exchange gain of 3 lakh USD to give a total gain of 4 lakh taka, which will be included the group statement of comprehensive income. সহজ কথা, অঙ্কটা একটু জটিল করে প্রেজেন্ট করা আছে, বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি যদি কোনো কিছু কেনেন আর কোনো কিছু বিক্রি করেন, তো এই কেনা বেচার মাধ্যমে গেইন হতেই পারে, সেটা নিয়ে কিন্তু সেই গেইন কিন্তু নর্মাল গেইন। কিন্তু যদি এমন হয় যখন কিনেছিলেন তখনকার এক্সচেঞ্জ রেট, আর যখন বিক্রি করেছেন তখনকার এক্সচেঞ্জ রেটের গ্যাপের কারণে যদি কোনো গেইন লস থাকে, সেই গেইন লসটাকে আমরা আসলে নর্মাল গেইন লস বলি না, সেই গেইন অথবা লসকে বলি ফরেন কারেন্সি এক্সচেঞ্জ গেইন অর লস। এনিওয়ে, এইটা একটু ভালো করে দেখলে আমার মনে হয় যে, যেহেতু আপনাদের সামনে শীটটা পাঠিয়ে দিবে, আপনারা দেখে নিয়ে যদি কোশ্চেন থাকে আমি আবার আলাপ করে নিব না। মানে এখানে দুটো জিনিস, নর্মাল গেইন লস এখানে ইস্যু না, এখানে ইস্যুটা হচ্ছে আমাদের যেহেতু আমরা করছি ফরেন কারেন্সি ট্রানজেকশন এবং ট্রান্সলেশন, এই রিলেটেড গেইন লস গুলি আমাদের কাছে আপাতত ইম্পর্টেন্ট, আর নর্মাল বিজনেস গেইন লস তো থাকবেই। সো আমরা এখন মোটামুটি শেষে চলে আসছি আমাদের প্রেজেন্টেশনের।
সো আমরা যদি একটু রিক্যাপ করি বা আপনাদের কোনো কোশ্চেন থাকে আমরা একটু দেখতে পারি, প্লিজ কোনো কোশ্চেন বা কিছু। হ্যাঁ, anyone, any question? যদি আমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট দিনে একটা সাইমন কিছু বলবেন? জি স্যার, একটু কোশ্চেন ছিল। বলেন প্লিজ। স্যার ওই যে সাবসিডারি যে গেইন লস সেটা তো ওসিআই তে দেখাতে হয় না স্যার? হ্যাঁ হ্যাঁ, তো তখন যখন সাবসিডিটা সেল হয়ে যাবে তখন সেই গেইনটা তখন কি করবে? ধরেন আমরা নর্মালি আমাদের যে মেইন প্রোডাক্ট, ধরেন আমি বিজনেস করি ফার্মাসিউটিক্যালস অথবা রিয়েল এস্টেট অথবা লেটস সে যে কোনো প্রোডাক্ট, আমার নর্মাল বিজনেসে সেল করে যদি গেইন লস আসে সেটা তো প্রফিট বলি, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। আদার দেন যত গেইন আর লস আসবে সেটা তো আসলে নন অপারেটিং প্রফিট আর গেইন, সেটা তো আছেই। সেটা হচ্ছে যে আপনার ওসিআই তে যেটা আদার কম্প্রিহেনসিভ ইনকাম আমরা দেখাবেন। কিন্তু এর বাইরে যদি ফ্লাকচুয়েশন অফ কারেন্সির কারণে কোনো যদি গেইন লস আসে সেইটাও আসলে বেসিক্যালি আলাদা দেখাইতে হবে, কিন্তু হেডটা হবে হচ্ছে ফরেন কারেন্সি গেইন অর লস। বোঝা গেছে ভাই? তাহলে স্যার রিজার্ভটা পরবর্তীতে কি করা হবে, মানে যে রিজার্ভটা রাখা হয়েছিল গেইন লসের? হ্যাঁ, এইটা তো আপনার এই যে এই রিজার্ভটা রাখা হয়েছিল অন্য কারণে। এটা তো ধরেন ধরে আপনার বছরের আপনার মনে করেন যে লেটস সে যে একটা সময় ইনভেস্ট করছেন, হ্যাঁ ইনভেস্ট করে বিক্রি করেন না, রেখে দিছেন, এর ভিতরে ফ্ল্যাকচুয়েট হয়েছে, তখন কিন্তু রিয়ালাইজ গেইন লস না, তখন তো এটা রিজার্ভ আকারেই থাকবে। মানে ওই যে আমরা যেমন একটু আগে আমি সিম্পল একটা জিনিস আপনাকে দেখাই, সরি আমি দেখি এক্সপ্লেন করি আপনার এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। আমি আগের এক্সাম্পলটা গেলে আমার মনে হয় আরেকটু ক্লিয়ার করতে পারবো, যেহেতু এক সেকেন্ড। এইখানে দেখুন কোশ্চেনটা করছিলেন কে, ওসমান সাইমন। আর সাইমন একটা জিনিস সিম্পল দেখেন, এই স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, 31 মার্চ 2018-তে দেখবেন একটা লস আছে এইখানে, এই যে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ লস, হ্যাঁ 100 টাকা, বোঝা গেল? জি। আর পেয়াবল করলাম 100 টাকা। তো এখন দেখেন এই জায়গাটাই রিজার্ভের ইস্যু আসে, কারণ এখন তো আমি ব্যাংকে দিয়ে সেটেল হয়নি। এইখানে দেখেন যখন ব্যাংক সেটেল হয়েছে তখন কিন্তু আমি ক্যাশ আর ব্যাংকে সেটেল করতেছি, বাট যখন আমার ক্যাশ আর ব্যাংকে দেনা পাওনা হয় নাই কিন্তু লস একটা হয়ে গেছে, তখন কিন্তু লসকে ডেবিট করে একটা পেয়াবলকে ক্রেডিট করছি। কিন্তু ওখানে তো পেয়াবল কিছু নাই, ওখানে কি আছে, আপনি ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্ট করে ধরেন যখন ইনভেস্টমেন্ট করছেন তখন যদি $1 ইকুয়াল টু 2 পাউন্ড হয়, আর পরবর্তীকালে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং এর সময় $1 ইকুয়াল টু $2 পাউন্ড না হয় 2.2 হইলে একরকম, আর 1.8 হইলে একরকম। সো যখন 2.2 যদি হয় তাহলে একরকম গেইন লস শো করবে, আর যখন 1.8 হবে তখন একরকম শো করবে। কিন্তু এটা রিয়েলাইজ হয়নি বিকজ সাবসিডিতে এখনো বিক্রি করেননি, যে কারণে রিজার্ভে হেড হচ্ছে। সিমিলারলি এখানে দেখেন অ্যাকাউন্টস পেয়েবল আছে, বাট যখন আপনি সেটেল করছেন তখন কিন্তু এটা রিয়েলাইজ গেইন অথবা লস, যে কারণে এই যে এখানে $100 টাকা 100 রুপি একবার লস চার্জ করছিলাম, পরবর্তীকালে আরো 100 লস চার্জ করে টোটাল 200 টাকা বাড়তি দিয়ে দিলাম, আর এই দুটাকে আসলে রিয়েলাইজ হয়ে গেল। এবার আমার মনে হয় যে বোঝা গেছে সেমন? জি স্যার। ওকে, তো আমার মনে হয় যে আমরা আমাদের আপনাদের কি 8 বা 10 কি হয়ে গেছে আইএস 8 অথবা 10? স্যার 10 হয় নাই স্যার। 10 হয়নি না? তাহলে আমরা নেক্সট দিন আমি 10টা আমি নিজেই করাই, তাহলে যদি অসুবিধা না থাকে 10টা আমরা তাহলে দেখি 2-1 দিনের ভিতরে আমরা শেষ করে। 10টা একটা ইম্পর্টেন্ট আইএস, তো আমরা যদি 10টা আইএস 10 নেক্সট ক্লাস দেই আপনাদের শিডিউল জানাই দেওয়া হবে। আর এই আইএসটা আপনারা একটু বাসায় দেখে নিন। মোটামুটি ধরেন এক হচ্ছে ফিজিক্যাল ক্লাসের থেকে জুম ক্লাসে করলে একটু চ্যালেঞ্জ থাকে, অনেক সময় ইন্টারেক্টিভটা একদম 1-to-1 পার্সোনাল না হওয়ার কারণে মাঝে মাঝে বুঝতে অসুবিধা হয়। কিন্তু আপনারা যদি জিনিসটা একটু পড়েন আর আমাদের আইএস বইটা আরেকবার দেখেন, আই হোপ ইট উইল বি ক্লিয়ার। আমি চেষ্টা করেছি স্লো যে আপনাদেরকে বোঝানোর জন্য।
সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে সেই ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।